প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইডব্লিউ ভিলা মেডিকেল স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ডায়াবেটিস চিকিৎসা না নিয়ন্ত্রণ এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার খালেদা এদিব বিনতে আব্দুল্লাহ, কনসালটেন্ট রিজেনারেটিভ মেডিসিন, ইডব্লিউ ভিলা মেডিকেল বাংলাদেশ। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমাদের আজকের বিষয়টা কিন্তু খুবই কমন একটা বিষয়, কিন্তু খুবই এবং পুরো পৃথিবীতে যেমন পুরো বাংলাদেশেও খুবই কমন একটা রোগ, যেটা নিয়ে আমরা খুবই অ্যালার্মিং। মানে দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে, কমছে না কিন্তু। না, একদম। তো যেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস সম্পর্কে সবাই জানে এখন, রোগের কারণেও জানে, আবার সোশ্যাল সাইটের কারণেও জানে, সব কারণে জানে, কিন্তু তবুও অনেকের কাছেই কিন্তু এখনো দেখা যায় যে ভাষায় কারো ডায়াবেটিস নেই তারা কিন্তু এখন একটু অজানা রয়েছে যে কিভাবে হয়, কিভাবে লক্ষণগুলো আসে, চিকিৎসাটা কিভাবে শুরু করব, এই বিষয়ও আছে। তো আপনি আমাকে প্রথমে একটু বলবেন ডায়াবেটিস কি ধরনের অসুখ, একটু বলবেন সবার জন্য। আসলে বেসিক্যালি ডায়াবেটিস আমরা আগে একটা ডিজিজ বলতাম, হ্যাঁ, বাট অ্যাডভান্স মেডিকেল সায়েন্স এটাকে বলছে মেটাবলিক সিনড্রোম। হ্যাঁ, এটা একটা সিনড্রোম, এবং মেইনলি যখন আমাদের রক্তে চিনির পরিমাণ অথবা সুগারের পরিমাণটা বেড়ে যায় তখনই আমরা এটাকে ডায়াবেটিস বলে ডায়াগনোসিস করছি। এটা একটি মেটাবলিক ডিসঅর্ডার। বডিতে যে কোনো কারণে যদি মেটাবলিজম ঠিক মতো না হয় সেই ক্ষেত্রে ব্লাড সুগার ঠিকমতো সেলে পৌঁছাতে পারে না, এবং দ্যাটস ওয়াই ইনসুলিনও ঠিকমতো কাজ করতে পারে না, সেখান থেকে ডায়াবেটিসটা শুরু হয়। এবং কিছু সিমটমস আছে যেগুলো বাড়িতে বসেই আমাদের পেশেন্টসরা বুঝতে পারবেন। খুবই কমন যে হঠাৎ খুব থার্স্টিনেস, হ্যাঁ, অনেক গলা শুকিয়ে আসা, ঘুম ভেঙে ভেঙে রাতের বেলা বারবার প্রস্রাব করতে যাওয়া, অনেকের হয়তো বা ওয়েট গেইন হয়ে যাওয়া, অনেকের ওয়েট লুজ হয়ে যাওয়া, হ্যাঁ, অনেকের একটা সুইট ক্রেভিং আসতে পারে। তো এই ধরনের সিমটমস, মেজাজে অনেকে খিটখিটে হয়ে যায়, মুড সুইং, রাইট? সো এই জিনিসগুলো, স্লিপ ডিসঅর্ডার, হ্যাঁ, তো এই প্রবলেমগুলো হলেই আসলে চেক করে নেওয়া উচিত যে ব্লাড সুগারটা ঠিক আছে কিনা। এবং খুব ইম্পর্টেন্ট, আমরা শুধু ব্লাড সুগারটা র্যান্ডম অনেকে করে এবং জানে যে আমার ব্লাড সুগার ভালো আছে, বাট ইটস নট। ফাস্টিং ব্লাড সুগার, তারপরে 3 মাসের গড় যেটা হিমোগ্লোবিন A1C, তারপরে ফাস্টিং ইনসুলিন, এই জিনিসগুলো কিন্তু ডায়াগনোসিস করলে আসলে বোঝা যায় যে আসলে ব্যক্তিটি ডায়াবেটিস আছে কিনা। আবার অনেকে দেখা যায় যে র্যান্ডম, যেটা আপনি বলছেন, হঠাৎ করে যে টেস্ট করলো, টেস্ট করে একটু বেশি আসলো, তখন সে মানে বলে যে এটা খাওয়ার পরে একটু বেশি এসেছে, এটা কোনো বিষয় না। কিন্তু অবশ্যই যেটা আপনি বললেন যে খালি পেটে এবং খাওয়ার 2 ঘন্টা পর, যেটা আমরা সুগার দিয়ে টেস্ট করি, যে 75 গ্লুকোজ দিয়ে টেস্টটা করা, এটা অবশ্যই করতে হবে। 3 মাসের গড়, 3 মাসের গড়। তো এখন কিন্তু আগে যেটা হয়েছে, আমরা অনেক আগে জানতাম যে ডায়াবেটিস হলে হবে শুধু বয়স্কদের, একটু বয়স হবে তখন ডায়াবেটিসটা দেখা যায়, কিন্তু এখন কিন্তু দেখা যায় ওভারঅল মানে টাইপ 1 ডায়াবেটিস যে কোনো বয়সেই হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু বলবেন ডায়াবেটিসে কি কি ভাগটাগ আছে, কি রকম সেটা। ডায়াবেটিসকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে বেসিক যে ভাগ সেটা হচ্ছে টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস। সো ইন ডিটেইলস বলছি, এছাড়া প্রি ডায়াবেটিক কন্ডিশন কিন্তু এখন খুব দেখা যায়, জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস, রাইট? সো এই 4 ধরনের মোটামুটি ডায়াবেটিস আছে। সো টাইপ 1 ডায়াবেটিস আমরা এটাকে জুভেনাইল ডায়াবেটিসও বলি, এটা সাধারণত 18 বছরের আগেই ডায়াগনোসিস হয়ে যায়। বাট আমরা আসলে টাইপ 1 ডায়াবেটিস আমাদের দেশে এখনো পার্সেন্টেজটা কম, তারপরেও অনেক আছে। সবচেয়ে বেশি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস এন্ড জেস্টেশনাল ডায়াবেটিস। সো টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা সাধারণত আমরা, যেটা আপনি বলছিলেন যে 40-এর পরে আমরা চিন্তা করি যে ব্লাড সুগার, বাট এখন দেখা যায় 30, 35 এই এজেও হচ্ছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, দেখেন, জেনেটিক ফ্যাক্টর আছে, লাইফস্টাইল মডিফিকেশন নাই, সেখান থেকে সেডেন্টারি লাইফস্টাইল, কোনো এক্সারসাইজ নাই, মেটাবলিজমের কোনো বুস্টিং নাই। সো এইগুলোর ক্ষেত্রে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটি ডেভেলপ করছে, দ্যাটস মিন ইনসুলিন রেজিস্ট্যান্স করছে। জেস্টেশনাল ডায়াবেটিস ডেফিনেটলি প্রেগন্যান্সির সময় হচ্ছে, এবং প্রেগন্যান্সির সময় যখন ডায়াবেটিসটি হচ্ছে তখন কেন হচ্ছে, এটা মেইন কারণ কিন্তু একই, যে প্রেগন্যান্সির সময় অনেকে অনেক বেশি কার্বোহাইড্রেট ইনটেক করে ফেলে, হ্যাঁ। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রেগন্যান্সির সময় প্রপার নিউট্রিশন নিতে হবে, নট কার্বোহাইড্রেট। অ্যান্ড প্রি ডায়াবেটিক কন্ডিশন এটা কিন্তু অনেকেরই আছে, এবং এটা দেখা যাচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি বেশি সেই জেনারেশনের প্রি ডায়াবেটিক কন্ডিশনটা বেশি। ওখান থেকে যদি আসলে প্রিভেনশন করা যায় তাহলে টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু আর কনভার্ট হয় না। সেটাই তো। এই যে আপনি অনেকগুলো ভাগ বললেন,
এই ভাগের ভিতরে কোন ধরনের ডায়াবেটিসের চিকিৎসাটা কি টাইপের হতে পারে এটা একটু প্রথমে বলবেন। অবশ্যই টাইপ আচ্ছা, আমার সাথে দর্শক আছেন একজন। Sure. দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ডায়াবেটিস চিকিৎসা, যেটা অনেকগুলো টাইপ আপনারা বললেন, তো কোন টাইপের জন্য সাধারণত কিভাবে চিকিৎসাটা স্টার্ট করা হয়? অনেকে কিন্তু এখনো ভয় পায়, ডায়াবেটিস নিয়ে এত কথা হয়, সবাই কিন্তু প্রথমে ভয় পায় যে ডায়াবেটিস যদি কোনোভাবে ডায়াগনোসিস হয় তাহলে নিশ্চয়ই আমাকে ইনসুলিন নিতে হবে, এই জন্য আমি ডায়াবেটিস দেখবো না, চিকিৎসা দূরের করবো কথা। না। এটা একটু বলবেন যে ডায়াবেটিসের চিকিৎসাটা কিভাবে সাধারণত ডাক্তারের স্টার্ট করে? টাইপ 1 ডায়াবেটিস ডেফিনেটলি এটা হচ্ছে যে দেখা যায় যে প্যানক্রিয়াসে যে আমাদের বিটা সেল আছে যেখান থেকে ইনসুলিন প্রোডাকশন হয়, সেই বিটা সেলটাই থাকে না। সো এই ক্ষেত্রে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। সো টাইপ 1 ডায়াবেটিস অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটা কনভেনশনাল মেডিসিনে আছে সেটা হচ্ছে ইনসুলিন টাইপ 1 ডায়াবেটিসের জন্য। কিন্তু ইনসুলিন কিন্তু এখন আরো বিভিন্ন লেভেলের ইনসুলিন, অ্যাডভান্স ইনসুলিন আবিষ্কার হচ্ছে। এছাড়া আমরা যেটা করছি, কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান ইউরোপিয়ান কিছু আমি বলবো যে প্রোটোকল অথবা টেকনোলজি বাংলাদেশে এখন নিয়ে এসেছে, দ্যাট ইজ স্টেম সেল, সো অথবা জিন থেরাপি। তো টাইপ 1 ডায়াবেটিসে কিন্তু জিন থেরাপি নিয়ে অনেক কাজ হচ্ছে এবং অনেক রিসার্চ আছে এবং অনেক ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যাচ্ছে। লাইক যাদের বিটা সেল নেই, সেই আলফা সেলগুলোকে তারা আসলে জিন কোডিং চেঞ্জ করে বিটা সেলে রূপান্তরিত করছে এবং তারপরে সেখানে বডি থেকে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, তখন কিন্তু আর লাগছে না। এটা হচ্ছে আমাদের যে অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে সেটা। আচ্ছা আচ্ছা। আর যেটা নরমাল ট্রিটমেন্ট টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন, অফ কোর্স ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এটি, কিন্তু এখন আসলে ওখান থেকে আরো অনেক এগিয়ে এসেছে স্টেম সেল, জিন থেরাপি এগুলো। টাইপ 2 ডায়াবেটিস ইজ ভেরি কমন, রাইট? সো বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড, এবং এখান থেকে দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে আমরা প্রথমেই বলি যে ডায়েটারি মডিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা চিকিৎসা করতে চাই, সাধারণত কনভেনশনাল মেডিসিন আমরা যেটা করি এটাও অনেক অ্যাডভান্স, বিভিন্ন ধরনের বিভিন্ন জেনারেশনের হাইপোগ্লাইসেমিক, ওরাল হাইপোগ্লাইসেমিক মেডিসিন বের হয়েছে। কিছু কিছু মেডিসিন বের হয়েছে যে এখন 7 দিনে একদিন খেলেও হবে, আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, রাইট? সো অল আর অ্যাডভান্স ট্রিটমেন্ট। আরো যদি ওই যে বললাম যে যেরকম কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান আমাদের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড প্রোটোকল নিয়ে এসেছে, যেরকম আমি যেখানে কনসালটেন্ট হিসেবে আছি ইডব্লিউ ভিলা মেডিকা, এখানে আমরা কি করছি, স্টেম সেল ইউজ করছি, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো ড্যামেজ হয়ে গেছে ওগুলোকে স্টিমুলেট করছি, সো বডির ভেতর থেকে আবার ইনসুলিন প্রোডাকশন হচ্ছে। তখন বাইরে থেকে টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টসরাও যারা বাইরে থেকে ইনসুলিন নিচ্ছেন ওটা কিন্তু নিতে হচ্ছে না, সাথে যদি লাইফস্টাইল মডিফিকেশনটা থাকে। ইটস আ বিগ থিং। না, এটা আসলে খুব অনেক নতুন অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট। আমরা আরো কিছু জানবো, দর্শক ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম রঞ্জু সরকার, আমি ধানমন্ডি রায়পাতা থেকে বলছি। জি, আমি আসলে জানতে চাই ডায়াবেটিস না খেয়া কত হয় আর খাইলে কত হয়? আমার ডায়াবেটিস একটু উঠানামা করে, সেই জন্য আমি বলছি। আপনার কত আছে? আপনার কত? আমি 3 দিন আগে মাপছিলাম হলো 6.2। এটা খালি পেটে? খালি পেটে, খালি পেটে। জি। আর খাওয়ার 2 ঘন্টা পরে? খাওয়ার 2 ঘন্টা পরে মাপলে মাঝে মাঝে 7-এর উপর হয়, 8-এর উপর হয়, এরকম আর কি। আপনি কোন ওষুধ খাচ্ছেন ডায়াবেটিসের জন্য? ওষুধ খাচ্ছি আমি। কি ওষুধ খাচ্ছেন? ওষুধ তো 2টা খাই আমি, ওষুধ তো ভাই নাম দিয়ে বলতে পারি কিনা। আচ্ছা, উনি আপনার ঠিক আছে, আপনার উত্তরটা উনি দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। দর্শক, ওনার হচ্ছে খালি পেটে ডায়াবেটিক ইজ গুড, আই থিংক। যেটা আসলে দর্শক বললেন যে ওনার ব্লাড সুগারের যে লেভেলটা বললেন, ডেফিনেটলি ইটস আ ডায়াবেটিস কন্ডিশন, বিকজ উনি অলরেডি ডায়াবেটিসের মেডিসিনও নিচ্ছেন। তো খাওয়ার পরে ওষুধ খাওয়ার পরে 8 থাকা, আমি বলবো এটা ডায়াবেটিস কন্ট্রোলে নেই, তাই না? যদি আমরা যেটা চিন্তা করি যে যদি ডায়াবেটিসের মেডিসিনই নিতে হয় বা ইনসুলিন যেটাই হোক না কেন, অ্যাটলিস্ট 7-এর নিচে থাকে। এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে হলে বা নিয়ন্ত্রণ রাখতে হলে কিন্তু শুধুমাত্র ব্লাড সুগার কন্ট্রোল করলে হবে না, আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে, লিভার, কিডনি, হার্ট বা ভাস্কুলার ডিজিজ, এইগুলোকে কিন্তু সেফ রাখতে হবে।
কারণ ডায়াবেটিস পেশেন্টদের এই কমপ্লিকেশনস গুলোতেই পরবর্তীতে কিন্তু সেটাই। কমপ্লিকেশন তো এই ক্ষেত্রে হচ্ছে কি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যদি ওষুধ নেয় সেক্ষেত্রে তাদের At least 7 এর সেভেনের নিচে নিচে থাকা উচিত। খাওয়ার পরে থাকতে হবে আর খাওয়ার খাওয়ার আগে আগে 5 এর 5 এর নিচে, নিচে 5 থাকতে এর হবে, নিচে, হ্যাঁ, যেটা হচ্ছে নরমাল পেশেন্টদের ক্ষেত্রে কাছাকাছি একদম কাছাকাছি। একদম পুরোপুরি না, আমরা বলি একটু বেশি একটু থাকলেও বেশি সমস্যা নেই নেই, বাট অ্যাট লিস্ট এই লেভেলটা আর মেইনটেইন করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি 3 মাসের গড় গড় যেটা সেটা হিমোগ্লোবিন দেখলে কিন্তু A1C সবচেয়ে ভালো হয়। এবং ফাস্টিং ইনসুলিন লেভেল, যে উনার ইনসুলিন প্রোডাকশনটা আসলে কত দূর কিরকম হচ্ছে আচ্ছা, এটার আচ্ছা। উপর ডিপেন্ড করে আসলে অনেক Okay, okay. কিছু। তা আমরা কথা বলছিলাম যে অ্যাডভান্স ট্রিটমেন্ট, আপনি বলছিলেন যে ইউরোপিয়ান কিছু ট্রিটমেন্ট আনা হয়েছে আমাদের দেশে যেটা বাইরের কান্ট্রিতে অলরেডি আছে। এই একদম। ট্রিটমেন্টের সম্পর্কে আমিও কিন্তু অজানা একদম আসলে সবার মতোই অজ্ঞ। তো এই বিষয়ে একটু বলবেন যে এই যে বলেন যে স্টেম সেল জিন থেরাপি যেটা আমরা পড়াশোনা করেছি তো বাংলাদেশে এসেছে, তো এই ট্রিটমেন্টটা কিরকম ভাবে করা হয়, কখন পেশেন্টকে আপনারা এই ট্রিটমেন্টটা শুরু করেন একটু বলবেন? এটা আসলে আমরা শুরু করি পেশেন্টকে যদি ডায়াগনোসড ডায়াবেটিস পেশেন্ট থাকে সেই ক্ষেত্রে, অথবা প্রি ডায়াবেটিক কন্ডিশনে এবং টাইপ 1 ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা করি না সেই ক্ষেত্রে, বিকজ যেটা শর্ট টাইম ডায়াবেটিস অনেক সময় ডেলিভারি পরে এটা চলে যায়, সো নো নিড, সো এটা আমরা পরে ফলো আপ করি। এই তিনটার ক্ষেত্রে আমরা যেটা করি স্টেম সেলটা ইউজ করি। স্টেম সেল ইজ লাইক স্টেম সেল আসলে অনেক ভাস্ট একটা সাবজেক্ট, রাইট? সো আমরা এখন বাংলাদেশেও আবার কিছু কিছু প্রতিষ্ঠান স্টেম সেল প্রোডাকশন করছে, যেরকম আমার জানা মতে টোটিসেল নামে একটি প্রতিষ্ঠান আছে, সো তারা কিছু স্টেম সেল প্রোডাকশন করছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং সারা জীবনের জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা যেরকম আপাতত জার্মানি থেকে কিছু স্টেম সেল নিয়ে আসি, ইনজেকশনস, আচ্ছা। ইটস পেপটাইড, সো আমরা মাইটোকন্ড্রিয়াল এক্সট্রাক্ট নিয়ে আসি, Okay. লাইক প্যানক্রিয়াসের যে বিটা সেল, সেই বিটা সেলের যে মাইটোকন্ড্রিয়া, যেটা দ্যাট ইজ আ পাওয়ার হাউস অফ দ্য সেল, সেইটাকে থেকে আমরা এক্সট্রাক্টটা প্রোটিনটা নিয়ে আসি। মানে মেইনলি যেটা আমরা বলছি যে বিটা সেল যেখান থেকে ইনসুলিনটা রিলিজ হয়। Insulin release হয়, আচ্ছা, আমাদের দর্শক আছেন একজন দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি ফারজানা সোমা জি, ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আগে ডায়াবেটিস ছিলাম না, আমার কনসিভ করার পরে আমি এখন ব্লাড একটু বেশি থাকতেছে, তো কত হলে আমি অরিড হব? কত যে, আছে এখন আপনার ব্লাড সুগার? আমার খাওয়ার 2 ঘন্টা পরে 7, 7.5 এরকম থাকে। আচ্ছা, আপনি কি এখন প্রেগন্যান্ট? জি, আচ্ছা। 28 প্লাস। 28 প্লাস। ডক্টর দেখেছেন? ডক্টর কোন ওষুধ দিয়েছে আপনাকে? অ্যাকচুয়ালি না, ডক্টর কোনো ওষুধ দেয়নি, বলেছে যে ডায়েটে কন্ট্রোল রাখার জন্য, কিন্তু কখনো কখনো আমাকে টার্গেট দেয় যে 6.9 এর বেশি হলে, ইনসুলিন। আবার কোন ডক্টর বলছে যে 7.8 এর উপরে হলে ইনসুলিন নিতে হবে। অ্যাকচুয়ালি আমি কনফিউজ, তাই আমি ডায়াবেটোলজিস্ট এর কাছে ফোন দিয়েছি, উনি কি বলেন। আপনি কিছু বলবেন মানে অবশ্যই, আসলে উনি এখন 28 কোনো weeks, কোশ্চেন right? আছে? কোনো না, কোশ্চেন it's আছে? okay. ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। 28 উইকসে যদি ব্লাড সুগার 7.5 থাকে, ওনার যে ডক্টর ওনাকে অ্যাডভাইস দিয়েছেন যে এই মুহূর্তে ডায়েটের মাধ্যমেই যদি ব্লাড সুগারটা কন্ট্রোল করা যায় এবং হালকা হাঁটাহাঁটি মুভমেন্ট, যদি কোনো কমপ্লিকেশন না থাকে প্রেগন্যান্সির, তাহলে একটু এক্সারসাইজ, এক্সারসাইজ বলতে জাস্ট ওয়াক, যেটা আমরা প্রেগন্যান্ট সাথে ওমেনদের কিছু মানে খাবার যদি খাবার মডিফিকেশন, কার্বোহাইড্রেটটা একটু কম নেওয়া, সুইটসটা একটু কম নেওয়া, এই সময় অনেকের সুইটস ক্রেভিং থাকে, চকলেট ক্রেভিং থাকে, ওগুলো একটু কম নেওয়া। অ্যান্ড ওনার যেটা মেইন কোয়েশ্চেন যে কখন থেকে উনি ইনসুলিন নেবেন, সো এটা ডেফিনেটলি ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে, জি। যে এক নাম্বার যে ওনার আর জেনারেল কন্ডিশনগুলো কেমন আছে এবং ব্লাড সুগার একটা মনিটরিং করতে হবে কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে ওনার জন্য মেইন সাজেশন, যে অ্যাটলিস্ট প্রতিদিন সকালে ফাস্টিং ব্লাড সুগার এবং 2 hours আফটার ব্রেকফাস্ট এবং রাতে বিফোর ডিনার, আফটার ডিনার, এটা 7 দিন মনিটর করে যদি এটা 8 এর নিচে থাকে, আমার মনে হয় না ইনসুলিনের প্রয়োজন আছে। আচ্ছা। 8 এর উপরে গেলে তখন হয়তো বা মানে ফর দ্য সেফটি অফ দ্য বেবি, তখন হয়তো বা ইনসুলিনের প্রয়োজন হতে পারে। সো এখনই ওয়ারিড হওয়ার কিছু নেই, উনি এক্সারসাইজ এবং ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে এবং মনিটরিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, হঠাৎ করে শুট করছে কিনা। আচ্ছা, তো এই মনিটরিংটা যদি করা যায় তাহলে কিন্তু আর ওয়ারিড হওয়ার দরকার নেই। ডায়াবেটিসের নতুন যে চিকিৎসাটা যেটা ওয়ার্ল্ডের সাথে সাথে বাংলাদেশেও নিয়ে এসেছে, তো সেই চিকিৎসা বিষয়ে আরেকটু সব দর্শকদের জন্য বলবেন যে এটা হচ্ছে বলছেন যে টাইপ 1 টাইপ 2 মানে যাদের আর্লি এজে ডায়াবেটিস হয় তাদের জন্য হবে, আবার যাদের নিয়ম মানে যে ডায়াবেটিস সম্পর্কে আমরা জানি যে 40 পরে একটা ডায়াবেটিস দেখা যায়, কারো ট্যাবলেটে কাজ করে, কারো ইনসুলিন লাগে, Exactly. তাদের ক্ষেত্রে এই চিকিৎসাটা করা যাবে। একদম, একদম। আচ্ছা, কিভাবে আপনারা চিকিৎসাটা স্টার্ট করবেন তাদের ক্ষেত্রে? ওকে, সো সেই ক্ষেত্রে প্রথমে আমরা একটা স্ক্রিনিং করে নিই,
স্ক্রিনিং টেস্টগুলোর মধ্যে আমরা অবশ্যই ব্লাড সুগারের লেভেলটা দেখি, সেটা ফাস্টিং দেখি, 2 hours আফটার দেখি, 3 মাসের গড় দেখি, ফাস্টিং ইনসুলিন লেভেলটা দেখি। সো কেন দেখি ফাস্টিং ইনসুলিন লেভেল, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, কারণ অনেকেই দেখেন না এই প্র্যাকটিসটা হ্যাঁ, নেই। ফাস্টিং আমরা জানি ফাস্টিং ব্লাড গ্লুকোজ, বাট ফাস্টিং ইনসুলিন লেভেল এটা কিন্তু খুব কমন না আমাদের কমন জন্য। না, জি। বাট এটা আমরা আসলে এটা বাইরের দেশে খুবই কমন, এটা সব জায়গায় ইনভেরিয়েবলি করছে ডায়াগনোসিসের জন্য। বিকজ ডায়াবেটিস হচ্ছে দুটা মেইন কারণে, রাইট? টাইপ 2 যদি চিন্তা করি, একটা হচ্ছে প্যানক্রিয়াস সেল প্রপারলি ইনসুলিন সিক্রেশন করতে পারছে না, বিটা সেল, রাইট? আরেকটা হচ্ছে ইনসুলিন ইজ দেয়ার কিন্তু ইনসুলিন অ্যাক্টিভ না, অথবা ইনসুলিন সেনসিটিভিটি কমে গিয়েছে, রেজিস্ট্যান্স বেড়ে গিয়েছে। এই রেজিস্ট্যান্সটা আমাদের দেশে আরো বেশি বেড়ে গিয়েছে বিকজ অফ উই আর কন্টিনিউয়াস এক্সপোজার অন কার্বোহাইড্রেট, রাইট? Yes. সো যত বেশি আমরা কার্বোহাইড্রেট নিচ্ছি, আমাদের দেশের খাবারের নিয়মটাই এরকম যে প্রতি বেলায় কোনো না কোনো কার্বোহাইড্রেট থাকছে। তো যেসব দেশে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেট বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু জাঙ্ক ফুড অনেক কমন, সো ওখানেও কিন্তু ডায়াবেটিস অনেক বেশি। বিকজ কার্বোহাইড্রেট যখন কন্টিনিউয়াসলি, বডির তো একটা আমি বলবো যে একটা লিমিটেশন আছে। সো ও একটা সময় সিগন্যাল পাবে যে সুইট এসছে বা সুগার এসছে, তারপরে ও ইনসুলিন সিক্রেট করবে, দেন ব্লাড সুগারটাকে কনভার্ট করে সেলের মধ্যে ঢুকিয়ে দিবে। তখন সেল অ্যাক্টিভ হয়ে সেল ফাংশন করবে এবং বডিকে এনার্জি দিবে। দিস ইজ দ্য নর্মাল ফিজিওলজি। কিন্তু যখন আপনি একটার পর একটা মানে বডিকে সুযোগ দিচ্ছেন না, কন্টিনিউয়াস এক্সপোজার অফ কার্বোহাইড্রেট করছেন, তখন কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না, ফেল হয়ে যায়। এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। সো একটা পেশেন্টের ইনসুলিন এনাফ আছে, বিটা সেল তার ইনসুলিন প্রোডাকশন করছে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই পেশেন্টটাকে আমরা ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে দিচ্ছি। কিভাবে বাড়াচ্ছি? এখানেও আমরা কিছু নিউ টেকনোলজি ইউজ করছি বা ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ করছি, সেটা হচ্ছে আমরা আলফা লাইপোইক অ্যাসিড ইনফিউশন করছি। সো আলফা লাইপোইক অ্যাসিড হচ্ছে এক ধরনের এনজাইম যেটা ইনসুলিন সেনসিটিভিটিটাকে ইনক্রিজ মানে করে। যাদের ক্ষেত্রে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কিন্তু কাজ কিন্তু ভালো কাজ হচ্ছে হচ্ছে না, না, হ্যাঁ, হ্যাঁ। তাদের ক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট করছেন। Treatment করছি, আচ্ছা, right. এর পরের স্টেপে যাওয়ার আগে দর্শক ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে মাহি বলছিলাম। জি, প্রশ্নটি বলুন। আচ্ছা, ওই যে আপু যে বলছিল যে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসার কথা, হ্যাঁ, জি, তো এইটার যে মানে এটা কি স্থায়ী কোনো মানে সলিউশন দেবে কিনা, আর এটা ব্যয়ভারটা কেমন? আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা এই বিষয়ে আসার আলাপ করছি, আমরা আস্তে আস্তে এগিয়ে যেতাম। আপনি আমাদের সাথে অনুষ্ঠানটা দেখতে থাকলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। তাহলে এটা বলছেন যাদের ধরুন ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কিন্তু কাজ করার সুযোগ দিচ্ছে না, সুযোগ দিচ্ছি না জি, আমরা। বেশি বেশি কার্ব টেকের জন্য। এই যে বাড়ানো হচ্ছে না হয়তো বা অনেকের কার্ব। সো সেই ক্ষেত্রে আমরা কি করছি? আলফা লাইপোইক অ্যাসিড ইনফিউশন করে ইনসুলিন সেনসিটিভিটিকে বাড়িয়ে দিচ্ছি। সো আমি আসলে তাকে আলফা লাইপোইক অ্যাসিড দিব না স্টেম সেল দিব, তার প্রোডাকশন হচ্ছে না নাকি তার কাজ করছে না, এই জিনিসটা জানার জন্যই কিন্তু ফাস্টিং ইনসুলিনটা খুব দরকার, রাইট? ইনসুলিন লেভেল এটা কি ব্লাড থেকে দেখা যাবে? হ্যাঁ, এটা ব্লাড থেকে দেখা যায়। সো এই ডায়াগনোসিস গুলো করে পেশেন্ট আসলে কিসের ক্যান্ডিডেট, সো ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডায়াগনোসিস যেন মিস না হয়। এরপরে পেশেন্ট যেটা ক্যান্ডিডেট, যদি আমরা দেখি যে এনাফ ইনসুলিন প্রোডাকশন আছে কিন্তু সেনসিটিভিটি নেই, তো আমরা তখন এনজাইম দিয়ে ট্রিটমেন্ট করছি। আর যদি দেখছি যে না, ইনসুলিন প্রোডাকশনও কম, সেনসিটিভিটিও কম, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো দিয়ে বোথ, হ্যাঁ, আলফা লাইপোইক অ্যাসিড ইনফিউশন করছি, সাথে স্টেম সেল দিচ্ছি। সো সেই ক্ষেত্রে স্টেম সেল যেটা করছে, বিটা সেলকে স্টিমুলেট করছে, যে বিটা সেলগুলো ড্যামেজ হয়ে গেছে। ডায়াবেটিস তো একটা সিনড্রোম যেটার কারণে বিটা সেলস ড্যামেজ, কিন্তু আসলে এজিং প্রসেসের সাথে বডির সব সেলস ড্যামেজ হতে থাকে, বিটা সেলও হতে থাকে, আরেকটু বেশি হয় যেহেতু তাদের বারবার ইনসুলিন সিক্রেশন করতে হয়, ওভার অ্যাক্টিভ যখন হয়ে যায় তখন ড্যামেজটাও তাড়াতাড়ি হয়। সো যখন বিটা সেলটাকে আমরা স্টিমুলেট করি বা ড্যামেজ সেলগুলোকে আমরা রিপ্লেস করছি নিউ ফ্রেশ বিটা সেল দিয়ে, ওকে, তো সেই ক্ষেত্রে বডির ভেতর থেকে অটোমেটিক্যালি ইনসুলিন প্রোডাকশন হচ্ছে। তখন তো বাইরে থেকে ইনসুলিন ইনশাআল্লাহ নিতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা ট্রিট করেছি এরকম অনেক পেশেন্ট 4 বেলা ইনসুলিন নিচ্ছে, 3 বেলা নিচ্ছেন। কিন্তু আমরা যদি এভাবে একটা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করি, প্রপার ডায়াগনোসিস করে, তাহলে কিন্তু ইনসুলিন মুক্ত হয়ে যাওয়া সম্ভব। আপনাদের এই যে এই ট্রিটমেন্টটা যেটা বলছেন প্ল্যান্ট স্টেম সেল বা যেটা, সেটা সাধারণত কতদিন ধরে ট্রিটমেন্টটা চালাতে হয় একজন পেশেন্টের? ওকে, সো এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে যে পেশেন্টের ডায়াবেটিস কতটুকু আনকন্ট্রোল তার উপরে, হ্যাঁ। তারপরে যদি আপনি আমাকে একটা একদম ধরেন এভারেজ, লাইক 4 বেলা ইনসুলিন নেওয়া লাগছে, একদমই আনকন্ট্রোল HbA1c দেখা গেল 10-11, সেক্ষেত্রে কি রকম সময় লাগে? 3 to 4 months। ওকে, 3 to 4 months এর মধ্যে আমরা এই ধরনের ট্রিটমেন্ট গুলো চালানোর সাথে সাথে
তাকে ডায়েটারি মডিফিকেশন দিচ্ছি, কিছু নিউট্রিশন সাপ্লিমেন্টস, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা আইভি ইনফিউশনের মাধ্যমেও দিতে পারি, আচ্ছা। রাইট? যে আমরা জানি যে কিছু কিছু জিনিস অ্যাবজর্ব হওয়ার জন্য কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, মিনারেলস এগুলো খুব দরকার হয়, যেগুলো আমাদের ডেইলি ফুডে আমরা আসলে ঠিকমতো রিকোয়ারমেন্টটা ফিল আপ ইনটেক করি হতে না। পারে না, জি। সো সেই জিনিসগুলো যদি আমরা ইনফিউজ করি, তখন দেখা যায় বডির হরমোনগুলো অ্যাক্টিভ হয়। ওকে। মেটাবলিজম, ইনসুলিন, ডায়াবেটিসের জন্য শুধুই তো ইনসুলিন রেসপন্সিবল না। ডায়াবেটিস মানে মেটাবলিজম কমে যাওয়া, রেটটা কমে যাওয়া। এই মেটাবলিজম ডিপেন্ড করে বডির আদার্স অনেক হরমোনের উপরে। থাইরয়েড হরমোন হতে পারে, সেক্সুয়াল হরমোনস হতে পারে, না, কর্টিসল হতে পারে। সো এই হরমোনগুলোকে কিন্তু আমরা ডায়াগনোসিস করার আগে এই হরমোনগুলো চেক করে নিই ওকে। যে পেশেন্টের এই হরমোনগুলো ঠিক আছে কিনা। কারণ মেটাবলিজম রেট যদি বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমি ব্লাড সুগার কন্ট্রোল করতে পারবো না, যতই স্টেম সেল। সো ইটস ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ। সো এই প্রত্যেকটা অ্যাপ্রোচ যখন দেখা হয়, এবং তখন ওই মিনারেল বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো ডেফিসিয়েন্সি আছে, সো এখন ওজি স্ক্যান নামে একটি, অলিগো স্ক্যান নামে একটি ডিভাইস এসেছে, Okay. যেটি জাস্ট 1 মিনিটের মধ্যে স্পেকট্রো ফটোমেট্রির মাধ্যমে আমরা দেখতে পারি যে বডিতে ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি কোনটা আছে স্পেসিফিকলি। আমরা তো জেনারেলি কি করি, ভিটামিন ডি, বি কমপ্লেক্স এগুলোই আমরা ল্যাবে দেই, রাইট? কিন্তু একদম ক্যালসিয়াম থেকে শুরু করে আয়রন, জিঙ্ক, এগুলো কি পরিমাণে আছে, হ্যাঁ, এরকম প্রায় 14-15টা স্পেশাল মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি আছে কিনা, এগুলো কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে ডায়াগনোসিস করতে পারি। এই যে চিকিৎসাটা যে করছে, যে যদি কেউ যায় আপনারা চিকিৎসাটা করার পরে বললেন যে একদম আনকন্ট্রোল ডায়াবেটিস, সে চিকিৎসা নিল 3 to 4 মান্থ ধরে, এরপরে তার সে কি একদম মানে একদম নির্মূল হয়ে যায় তার ডায়াবেটিস, সেই তার ক্ষেত্রে ইনসুলিন যেটা লাগছে না, হয়, কি কি অবস্থায় সে চলে যাচ্ছে? সেই ক্ষেত্রে যেটা হয়, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে অ্যাটলিস্ট যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, আমরা সফল হয়েছি ইনসুলিনটা স্টপ করার জন্য, হ্যাঁ, এটা একটা ফার্স্ট স্টেপ। সো সেকেন্ড স্টেপ, যদি অনেকগুলো ওরাল হাইপোগ্লাইসেমিক মেডিসিন নেয়, সেখান থেকে আমরা ট্যাপারিং ডোজে আস্তে আস্তে এটা কমিয়ে নিয়ে আসছি। খুব বেশি হলে 1-2টা লোয়ারিং ডোজে মেডিসিন লাগতে পারে, নট সিম্পল মেটফর্মিন দিয়েও হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যদি তার প্রপার লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি মডিফিকেশন থাকে। অনেকে মনে করেন যে ডায়াবেটিস পেশেন্টরা কখনোই ভাত খেতে পারবেন না, বা খুব ক্রাশ ডায়েটে সবসময় থাকতে হবে। নো, ইটস নট লাইক দ্যাট। ট্রিটমেন্ট চলাকালীন সময় আমরা স্টেপ বাই স্টেপ ডায়েটটা দিই, আর যখন ট্রিটমেন্টটা শেষ হয়ে যায়, তখন আমরা একটা মেইনটেনেন্স ডায়েট দিই, যেন সে সবকিছুই করতে পারবে কিন্তু পরিমাণ মতো, এবং মেক শিওর যে প্রচুর পরিমাণে নিউট্রিশন, সে তার যেগুলো দরকার এসেনশিয়াল নিউট্রিশন, সে তার ডেইলি যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করছে তার ডায়েটের মাধ্যমে। সো তখন আর বারবার লাইক বিভিন্ন ডক্টরের কাছে দৌড়ানো, মেডিসিন চেঞ্জ করা, এগুলোর কোনো প্রয়োজন নেই। পেশেন্টের লাইফটাকেই আমরা আসলে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তার মানে যে পেশেন্ট ইনসুলিন নিতে, তার ইনসুলিন নেওয়া নিতে লাগবে না, হচ্ছে না। খুব লো ডোজে একটা Low dose লাগতে একটা পারে, লাগতে এটা যদি সে তার তবু মেইনটেইন করে, এটাও বন্ধ হয়ে যেতে এটাও পারে। বন্ধ হয়ে যেতে আমাদের সাথে দর্শক আছে একজন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম রেজাউল ইসলাম, কুষ্টিয়া থেকে বলছিলাম। জি, প্রশ্নটি বলুন। প্রশ্নটি হচ্ছে যে আমার ডায়াবেটিস আছে ধরেন 13 বছর। জি। তো 13 বছরের ভিতর আমি ওষুধ খাচ্ছি, খাওয়ার পরে ডাক্তার এই ওষুধ কোনো সময় কমায় দেয়, আবার হয়তো 2টা করে দেয়। এখন খাচ্ছে হচ্ছে রেডিমেড আর আইজেন, বুঝছেন, 2টা ওষুধ খাচ্ছি। দর্শক, আপনার কথা শুনতে পাচ্ছি না, আরেকবার একটু জোরে বলবেন। জি, আমি এই ওষুধ খাচ্ছি হচ্ছে আইজেন 10 জি আর হচ্ছে রেডিমেড। রেডিমেডটা সকালে খায়, আইজেন 3টা দুপুরে খায়। জি। তো এখন কোন মেডিসিন খেলে একটা খেলে আমার কাজ হবে? আপনি আর কোনো আমি ইনসুলিন 2 বেলায় নেন? হাঁটি, বুঝছেন? আপনি কি কোনো ইনসুলিন নেন? না, আমি আর কোনো ইনসুলিন নেই না। আচ্ছা, আপনি, আর আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 53 বছর। 53। 13 বছর ধরে ডায়াবেটিস। আর আপনার এই যে খালি পেটে কত থাকে, খাওয়ার 2 ঘন্টা পরে কত থাকে, এটা কি জানেন? খাওয়ার 2 ঘন্টা পরে আমি দেখেছি ওই থাকে 7 থাকে 8 থাকে এরকম থাকে। আর খালি পেটে? আর খালি পেটে 5, 5.5 এরকম থাকে। কোনো প্রশ্ন আছে আর আপনার? আর না, 53 বছর 53 বছর আমি বয়স। একটা জিনিস জানতে চাচ্ছি যে এই ডায়াবেটিস কি একবারে সারবে কিনা? জি, এটা আচ্ছা।
ধন্যবাদ। ডায়াবেটিসের জি। ব্যাপারে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কোনো এরকম ট্রিটমেন্ট বের হয়েছে কিনা ম্যাম? জি জি জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছি, দর্শক একদম। কুষ্টিয়া থেকে ফোন করেছেন। তাহলে ওনার কথা দিয়ে আবার যাচ্ছি যে এই যে এই পেশেন্ট, উনি কিন্তু শুধু ওরাল মেডিসিনটা নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন না এখনো, মোটামুটি তার কন্ট্রোলে আছেন, তবে আর একটু কন্ট্রোল তার দরকার। তো এই ক্ষেত্রে উনি কিভাবে কি করবেন আপনাদের কাছে আসবে? এই ক্ষেত্রে আসলে হ্যাঁ, যেটা উনি জানতে চাচ্ছিলেন যে অ্যাডভান্স কি ট্রিটমেন্ট বের হয়েছে, এটা নিয়ে তো আমরা আলোচনা করছিলামই, এবং উনি জানতে চাচ্ছিলেন যে কোন একটা সিঙ্গেল মেডিসিন। সো আমরা যদি আমাদের ট্রিটমেন্টটা ওনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, সেই ক্ষেত্রে শুধু মেটফরমিন ইজ এনাফ আমার কাছে মনে হয়। সো আপনি যে দুটো মেডিসিন খাচ্ছেন, সেটা তাতে ওনার ডায়াবেটিস, দর্শকের ডায়াবেটিস কন্ট্রোলে আছে, কিন্তু আমরা ব্লাড সুগার কন্ট্রোলটাকে ডায়াবেটিস কন্ট্রোল বলবো না। আমরা দেখবো যে ওনার কিডনি ভালো আছে কিনা, ওনার লিভার ফাংশন ভালো আছে কিনা, ওনার যে ভাস্কুলার ইস্যুস গুলো আছে, ইসকেমিক হার্ট ডিজিজ বা এই ধরনের কোনো ইস্যুস আছে কিনা। সো আমরা এগুলো কিন্তু প্রিভেন্ট করব। সো হ্যাঁ, ডায়াবেটিস নির্মূল বলতে কন্ট্রোলটা এমন ভাবে হবে যে উইদাউট মেডিসিন অথবা লেস মেডিসিন দিয়ে, এবং এত দুটো মেডিসিনের দরকার নেই। সো যদি আমরা আমাদের সবগুলো স্টেপ ওনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ উনি ভালো থাকবেন। চিকিৎসার ব্যয়টা কি রকম হয় অনেকে জানতে চাবেন, তো সেই সম্পর্কে একটু বলবেন কি? চিকিৎসার ব্যয়টা একদমই ডিপেন্ড করে পেশেন্টের আসলে কি ট্রিটমেন্ট লাগছে তার উপরে, রাইট? সো আমি অনেকগুলো অপশন বলেছি, একদম স্টেম সেল বলেছি, ইনসুলিন সেন্সিটিভিটি বলেছি, ডায়েট মডিফিকেশন বলেছি, আইভি নিউট্রিশন বলেছি। সো পেশেন্টের যত কমপ্লিকেটেড পেশেন্ট, তাদের জন্য দেখা যায় যে অনেক বেশি অ্যাপ্রোচের দরকার হয়, যত ইজি পেশেন্ট তাদের জন্য একটু অ্যাপ্রোচ কম হয়। সো আমি মনে করি যে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যাচ্ছেন, অনেক টাকা খরচ করে বিভিন্ন ট্রিটমেন্ট করে আসছেন, তার চেয়ে অনেক অনেক বেশি কম খরচে এই ট্রিটমেন্টটা হচ্ছে, কিন্তু উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে এবং একদমই ইউরোপিয়ান স্টাইলেই হচ্ছে, সেম চেইন সেম প্রোটোকল। সো এটার কোনো ফিক্স কোনো টাকা নেই, আসলে এটা ডিপেন্ড করে পেশেন্টের উপর। আচ্ছা আচ্ছা, ডায়াবেটিস রোগী, আমরা ডায়াবেটিস রোগীর সম্পর্কে জানছি যে তাদের জন্য এখন দেখা যায় অনেক ডায়াবেটিক পেশেন্ট, তারা কমপ্লিকেটেড ডায়াবেটিসের যে জটিলতাগুলো, কারো কিডনি ফেল হচ্ছে, কারো দেখা যাচ্ছে হার্টের সমস্যা হচ্ছে, আপনি বলেছেন যে জটিলতাগুলো নিয়ে, তখন তাদের ক্ষেত্রে কি এই চিকিৎসাটা দেওয়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই তাদের ক্ষেত্রে আমাদের সেন্টারে অথবা যেই ইডব্লিউ ভিলা মেডিকা যেই প্রোটোকল বা যেটাই নিয়ে এসেছে না কেন, ইউরোপেও যেগুলো প্রচলিত, যে শুধু কিন্তু একটা পেশেন্ট যখন ডায়াবেটিস অথবা ব্লাড সুগার এই কমপ্লেইন নিয়ে আসেন, আমরা কিন্তু শুধু ওইটা ট্রিটমেন্ট করি না, আমরা পেশেন্টটাকে অ্যাজ এ হিউম্যান বিং ট্রিটমেন্ট করি। হ্যাঁ, তার ফুল বডির একটা স্ক্যানিং করে ফেলি, যে তার ফুল বডি কেমন আছে, এবং সেটার জন্য কিন্তু কিছু অ্যাডভান্স ডিভাইস এখন দেশে আছে, যেরকম বায়োমেডি পালস। হ্যাঁ, আমাদের সেন্টারে যেরকম এটা আছে, যে আপনার ফুল বডির ভাইটাল অর্গানগুলো কেমন আছে, তাদের ব্লাড সাপ্লাই কেমন, তাদের ফাংশনিং কেমন, এটা কিন্তু উইদিন হাফ অ্যান আওয়ার আপনি জেনে যাচ্ছেন, উইদাউট এনি ব্লাড ইনভেস্টিগেশন। ব্লাড ইনভেস্টিগেশন যেরকম আমাদের অ্যাডভান্স মলিকুলার ল্যাবও আছে, ডিএমএফআর। সো সেখানে আমরা যেটা ল্যাবে করার প্রয়োজন হয় সেটা আমরা করি, কিন্তু তার আগে আমরা দেখে নেই যে ব্লাড সুগার ইনক্রিজের সাথে সাথে পেশেন্টের ভাইটাল অর্গানগুলো সেফ আছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো সেটা আমরা দেখে নিয়ে তারপরে আসলে ট্রিটমেন্টটা শুরু করি। সো যখন ট্রিটমেন্টটা শুরু করি, যেটা আপনার কোয়েশ্চেন ছিল যে ট্রিটমেন্টের কমপ্লিকেশনস গুলো, সো যদি আমরা দেখি যে কোনো পেশেন্টের হার্টের প্রবলেমও আছে, হ্যাঁ, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, সে হয়তো বা স্টেন্টিং করা অথবা বাইপাস করা, এখন ভালো আছেন অন মেডিকেশন, তো ভাস্কুলার ডিজিজ আছে, সো ভাস্কুলার ডিজিজটাকে প্রিভেন্ট করতে হবে, বিকজ ব্লাড সুগার যাদের আনকন্ট্রোল, যাদের ভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টর। সো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা ফসফোলিপিড ইনফিউশন দিচ্ছি। ইট ইজ অলসো আ নিউ কনসেপ্ট, হ্যাঁ, যে ওই মেডিসিন খাওয়ার পাশাপাশি কোস্প্রিন বা আচ্ছা, এই যে এইসব বলছেন ইনফিউশন দিচ্ছেন, সেক্ষেত্রে পেশেন্ট কি কেউ অ্যাডমিট থাকতে হয় আপনাদের ওখানে? নো, ইটস ডে কেয়ার সেন্টার, 1 hour or 2 hours maximum. So but we have skilled nurse and everything. সো দেখা যায় যে এই ইনফিউশনের মাধ্যমে ভাস্কুলার ডিজিজগুলো প্রিভেন্ট করা যায়। যাদের সিকিডি ডেভেলপ করে যায়, ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্টসদের আমরা দেখছি ক্রনিক কিডনি ডিজিজ, রাইট? সো আমরা এটা ওয়েট করব না যে আমরা কিডনি ফেলিয়ারে চলে যাব বা ডায়ালাইসিসে যাব, আমরা তখন থেকেই কিডনিটাকে সেভ করব। কিভাবে? এটাও স্টেম সেল দিয়ে করতে পারি, অথবা ডিটক্সিফিকেশন করে। কিডনি সিকিডি হওয়ার অর্থ হচ্ছে কিডনি ফাংশন করছে না ঠিক মতো, সো ফাংশনটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ডিটক্স করি বডিকে। কিডনিটা কিন্তু ছাঁকনির মতো কাজ করে, তো এই ছাঁকনিটা যখন অনেক ময়লা জমে যায় তখন কিডনি ফাংশনটা বেড়ে যায়। সো আমরা ওটাকে কন্ট্রোল করছি, এবং
খুব ইম্পর্টেন্ট সিকিটির পেশেন্টদের আমরা ইজিএফআর টেস্টও করে নিচ্ছি, এটা কিন্তু আজকাল অনেকেই এটা করছে, সব জায়গাতে মোটামুটি সব জায়গায় হচ্ছে। করছে। অ্যালবুমিন, প্রোটিন এগুলো দেখে নিচ্ছি। এবং যদি কোনো অন্য কোনো কমপ্লিকেশন লাইক ডায়াবেটিস পেশেন্টদের যেটা হয় যে পেরিফেরাল নিউরোপ্যাথি, হ্যাঁ, হাত পা জ্বালাপোড়া করা হতে পারে বা মাসেল ক্রাম্পিং, এগুলো বিভিন্ন পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা ডেভেলপ করে সেগুলোও কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা। এটাও আমরা বিভিন্ন ইনফিউশন, আমি যেটা বললাম যে মানে যদি কারো কমপ্লিকেশন হয়ে যায়, যে মনে করছে যে 20-25 বছর ধরে ডায়াবেটিক Diabetes পেশেন্ট, তার কিছু জায়গায় কমপ্লিকেশন ডেভেলপ করা শুরু হয়েছে, হয়েছে। তারাও আপনাদের কাছে যদি যায় তাহলে তাদের ট্রিটমেন্টটা আপনারা ওভাবে শুরু করে, ওভাবে শুরু সাথে তাদের ক্ষেত্রেও কি এই যে অ্যাডভান্স ট্রিটমেন্টটা একদম ইনসুলিন ছাড়া তাদের লাইফ তাদের ক্ষেত্রেও হবে? ডেফিনেটলি। আচ্ছা। প্লাস তারা যে কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করেছে সেখান থেকে প্রিভেনশন পাবে এবং মুক্তিও পাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং অনেক সময় দেখা যায় কি ল্যাবে তখনই পজিটিভ রিপোর্ট আসে যখন একটা ডিজিজ ডেভেলপ করে যায়, রাইট। হ্যাঁ, কিন্তু আমাদের ডিভাইসগুলোতে আমরা কি করছি, ডিজিজ ডেভেলপিং প্রসেস ওখান থেকে আমরা ক্লিক করছি। ডিজিজগুলো এভাবেই অর্গানাইজ করা বা স্ট্রাকচারাইজ করা যে ডিজিজ এই জায়গাটায় ডিজিজ ডেভেলপ হতে যাচ্ছে, ফিউচার প্রেডিকশনের মতো, হ্যাঁ। সো ইটস ডিপেন্ডস অন ব্লাড ফ্লো, খুবই সিম্পল। আমাদের বডি ইটস অ্যাবাউট ব্লাড ফ্লো। সো ব্লাড ফ্লো যদি কোথাও ভালো না থাকে কোনো অর্গানে, আমরা বুঝে যাব যে এই অর্গান ইজ ইন ডেঞ্জার ইন ফিউচার। সো ওই অর্গানকে আমরা আগে থেকে প্রিভেন্ট করছি। সো দ্যাটস আ গ্রেট হ্যাঁ, অ্যাচিভমেন্ট। কিডনির জন্য যেমন আগে মাইক্রোঅ্যালবুমিন রেশিওটা যদি দেখা যায়, কারণ এটা তো সব মানে যেটা আমরা দেখি সবাই কিন্তু দেখে ক্রিয়েটিনিন লেভেলটা, Creatinine level। ক্রিয়েটিনিনটা অনেক পরে ডেভেলপ অনেক করে পরে যে develop করে। বেশি হয়, কিন্তু আমরা জানি কিন্তু মাইক্রোঅ্যালবুমিনটা সবাই Ratio- দেখে না, এটা একটা প্রবলেম যে আগে থেকে দেখে ফেললে তখন বুঝতে পারে বোঝা যায়। যে তার আজও কিডনিটা খারাপের দিকে যাচ্ছে কিনা। ঠিক আচ্ছা। এরকমই ডিভাইসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আদার্স অর্গানে, ইভেন ইন্টেস্টাইন, হ্যাঁ, অনেকের দেখা যায় ডায়াবেটিস পেশেন্টদের হজমেরও সমস্যা থাকে যেহেতু মেটাবলিজম ভালো না, সেক্ষেত্রে আমরা ওই মেটাবলিজমটাকেও উন্নত করার চেষ্টা করি। সো এটা আসলে একটা মানে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, সব দিক থেকে অ্যাপ্রোচ করলে ব্লাড সুগার ইজ নট লাইক আ ডিজিজ, ইটস দ্য সিম্পটমস। জি। এর অর্থ হচ্ছে আপনার বডিতে কোনো একটা গোলমাল হয়ে গেছে, ফিজিওলজিটা নষ্ট হয়ে গেছে। এই যে এখন যে করোনা চলছে, আমরা তো জানি যে করোনা এখন ঢাকার পার্শ্ববর্তী সব জেলাতে বাড়ছে, তো এই যে ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু বেশি সবসময় সচেতন থাকে, তাদের জন্য আপনার কি পরামর্শ দিতে থাকবে? চাচ্ছি, যদি বলতে চান তাহলে অবশ্যই যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে তারা ম্যাক্সিমামে ইমিউনোসাপ্রেসিভ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, সেই ক্ষেত্রে তাদের আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি, সেটা কোভিড-19 হোক আর যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া হোক। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তার ইমিউন সিস্টেমটা বুস্ট করার চেষ্টা করব এবং সেই জন্য প্রযুক্তি আছে যেটা আমরা ওজোন ট্রিটমেন্ট করছি। ওজোন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ইমিউন সিস্টেম বুস্ট আপ করছি। হ্যাঁ, এছাড়াও এটার জন্য কিছু সুপার ট্রান্সফার ফ্যাক্টর নামে স্টেম সেল আছে, এগুলো কিন্তু আমাদের সেন্টারে আমরা প্র্যাকটিস করছি রেগুলারলি পেশেন্টসদেরকে, বিশেষ করে যারা ক্রনিক ডিজিজের পেশেন্টস, তাদের প্রত্যেক ক্রনিক ডিজিজে কিন্তু ইমিউনোসাপ্রেসিভ আলটিমেটলি, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টসরা। তো তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের সুপার ট্রান্সফার ফ্যাক্টর, স্টেম সেল অথবা ওজোন ট্রিটমেন্ট, হ্যাঁ, এর মাধ্যমে ইমিউন সিস্টেম যদি বুস্ট করতে পারি তাহলে কিন্তু তারা খুব সহজেই করোনা থেকে নিজেদেরকে রক্ষাও করতে পারবেন এবং যদি করোনা কোভিড-19 হয়েও যায় কমপ্লিকেশনস গুলো কিন্তু কম ডেভেলপ করবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি সবার জন্য কিছু বলবেন যে ডায়াবেটিস যাতে না হয় তাদের কি করা উচিত? অবশ্যই দর্শক, আসলে ডায়াবেটিস এখন একটি ডিজিজ না, একটা সিনড্রোম। সো এটা পুরোপুরি আপনার হাতেই আপনি কন্ট্রোল করতে পারেন, যেন অনেক আগে থেকেই আপনার বয়স যখন 25 বা 30 তখন থেকে এজিং প্রসেস শুরু হয় এবং এটাকে প্রিভেন্ট করার জন্য আপনার লাইফস্টাইল, আপনার ডায়েটারি মডিফিকেশন এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারা রেগুলার ডক্টর কনসালটেশনে থাকবেন এবং চেক আপ করে নেবেন যে আপনার ব্লাড সুগারের কি কন্ডিশন, তাহলে আপনি খুব সহজেই ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারবেন। আর যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের জন্য কিছু বলবেন? যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের জন্য অবশ্যই আমার পরামর্শ যে চেষ্টা করবেন যে আপনারা মেডিসিন ডিপেন্ডেন্ট না থেকে লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ এবং এই যে আধুনিক প্রযুক্তিগুলো বাংলাদেশে এসেছে এগুলো নিয়ে নিজেদের মধ্যে সাথে প্রয়োগ করা এবং নিজেদেরকে সুস্থ রাখা, যেটা আসলে একটা আপনাকে পার্মানেন্ট সলিউশন দিবে। শুধুমাত্র মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে কখনোই ব্লাড সুগারকে কন্ট্রোল করা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের এত প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।